আসসালামু আলাইকুম। সবকিছু ঠিক আছে কিনা একটু দেখো তো। One second। সবাই একটু জয়েন করে ফেলো। ইসরাত ইসরাত, ওয়ালাইকুম আসসালাম। ওকে। ওকে, তো তোমাদের প্রথমে একটা কথা বলে নেই। তোমরা তোমরা বোর্ড কোশ্চেন, এবার যে বোর্ড প্রশ্ন হচ্ছে, তোমাদের এবার যে বোর্ড কোশ্চেন হচ্ছে, কোনো একটা প্রশ্ন কিন্তু কমার্স পাবলিকেশনের বাইরে থেকে আসে নাই, ঠিক আছে? সব কিন্তু কমার্স পাবলিকেশনের ভিতর থেকে আসছে। তো এখন তোমাদের টার্গেট হচ্ছে কমার্স পাবলিকেশনের ভিতরে পার্ট বি এবং পার্ট সি, এনইউ এবং এনইউ ছাড়া, মূল কথা হচ্ছে প্রবলেম, যেগুলো প্রবলেম এক্সারসাইজ লাগবে না, পার্ট বি এবং পার্ট সি এর সকল অঙ্ক করতে হবে, ঠিক আছে? এর মধ্যে 4-5টা ম্যাথ হয়তো বা থাকতে পারে অনেক বেশি জটিল, যেগুলা প্রয়োজন নাই, সেটা আমি বাদ দিব, ঠিক আছে? কিন্তু তোমরা কোনো অঙ্ক বাদ দিতে পারবে না, তাহলে তোমাদের পরীক্ষা ভালো হবে, খারাপ হবে না। প্রশ্ন যতই ঘুরাক না কেন, যদি তোমাদের এই প্রিপারেশন থাকে যে একটা চ্যাপ্টারে সম্পূর্ণ বি করবা এবং সবগুলা সি করবা, এনইউ করবা, এনইউ ছাড়াগুলো করবা, তাহলে তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে। কারণ এখন বর্তমানে এনইউ চাচ্ছে এটাই যে তুমি চ্যাপ্টার ওয়াইজ প্রিপারেশন নাও, ঠিক আছে? কি চ্যাপ্টার ওয়াইজ প্রিপারেশন নাও, যে কথাটা আমি তোমাদেরকে ফার্স্ট ইয়ার থেকে কি আসছে বলে আসছি, বুঝতে পেরেছ? যে কথাটা আমি ফার্স্ট ইয়ার থেকে বলে আসছি, চ্যাপ্টার ওয়াইজ প্রিপারেশন বুঝো, চ্যাপ্টারের বি পার্ট এবং সি পার্ট সবকিছুই তোমাকে ভালো করে পড়তে হবে। যে কাজটা আমি সবসময় তোমাদেরকে করাই, যেমন মনে করো এই চ্যাপ্টারে কোন ম্যাথগুলা করাইলে তুমি এই ফুল চ্যাপ্টার সম্পর্কে তোমার কি হবে, একটা ধারণা চলে আসবে, ঠিক আছে? ফুল চ্যাপ্টার সম্পর্কে তোমার একটা কি আসবে, ধারণা চলে আসবে, তুমি সব ম্যাথ করতে পারবা। কিন্তু কিছু কিছু ম্যাথে কখনো 2টা পয়েন্ট, কখনো 1টা পয়েন্ট, কখনো 4টা পয়েন্ট প্রবলেম হয়ে যায়। এই প্রবলেমগুলাই তোমাদেরকে বলতে, আমি সবসময় বলে থাকি যে এই প্রবলেমগুলা আমাকে নোট করে দিবা। যদি নোট করে দাও, সেই ক্ষেত্রে আমি এই প্রবলেমগুলোকে সাজিয়ে 1টা অথবা 2টা অথবা 3টা ক্লাসেও কিন্তু আমি এটা কি সলভ করে দিতে পারি। কারণ তুমি যে প্রশ্নটা আমাকে বলো না কেন, আমি অবশ্যই সেটা কি করতে সলভ করে দিতে পারবো। তো এটা আমি কেন তোমাদের হাতে ছেড়ে দেই, কারণ হচ্ছে তোমরা এক একজন স্টুডেন্টের এক একটা প্রবলেম। শোনো, কোন স্টুডেন্টস আছে একদম ইজি জিনিসটা বুঝে, হ্যাঁ ইজি জিনিসটা বুঝে, আবার কোন স্টুডেন্ট আছে এই ইজি জিনিসটা বুঝে না, আবার যে ইজি জিনিসটা বুঝলো না সে আর একটা কঠিন জিনিস বুঝে ফেলছে, ঠিক আছে? তো এই যে তোমাদের ব্যাপারটা, আমি তো আর বলতে পারবো না যে তোমাদের কার কোথায় প্রবলেম। সেই জন্য আমি একটা একটা স্টেপ অনুসারে একটা চ্যাপ্টার শেষ করে আমি তোমাদেরকে প্রবলেমগুলো নোট করে দেই এবং আমাকে বলতে বলি। এই কাজটাই তোমরা এখন কি করো না, করো না, এই কাজটা তোমরা করো না। এবং এখন এনইউ এই জায়গা থেকেই কি করতেছে, কোশ্চেন করতেছে। তুমি যাও প্রশ্ন মিলাও, আমার কথা মিলাও, যদি আমি মিথ্যা বলে থাকি, ঠিক আছে? তুমি গিয়ে দেখো প্রত্যেকটা প্রশ্ন ওই পার্ট থেকে আসছে, যে অঙ্কগুলো তোমরা করো না। মনে রাখতে হবে
তুমি যদি কোনো একটা অঙ্ক না করো, যদি অঙ্কটা সহজও হয়, পরীক্ষার হলে এটা তুমি পারবা না, কারণ তোমার কাছে এটাকে আনইজি লাগবে, নতুন নতুন মনে হবে, ঘাবড়াইবা তুমি। বিষয়টা বুঝছো? তোমরা কিন্তু ফার্স্ট ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টে আমার কাছে পড়ছো, বিষয়টা ভালো করে জানো যে আমি একদম ফুল চ্যাপ্টার পড়াই। প্লাস এবার যারা তোমাদের সাথে যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ছিল, তাদের ক্ষেত্রে সেম ভুলটা তারা করছে। প্রত্যেকটা অঙ্ক কমার্স পাবলিকেশন থেকে দিয়েছে ফিনান্সের, তারা কি করছে, শুধুমাত্র এই নিয়োগগুলো করে গেছে যাওয়ার আগে এবং ব্যতিক্রম সাজেশন দেখছে। লাস্টে আমি যে অঙ্কগুলো করেছি, হোমওয়ার্ক যে করাইছি, আমার লাইভ যে অঙ্কগুলো করাইছি, ওইখান থেকে অঙ্কগুলো আসছে, কিন্তু তারা পারে নাই। কেন? কারণ তার লাস্ট স্টেপে ওই অঙ্কগুলো আর দেখে নাই। তো এই ভুলগুলো এখন আর করা যাবে না। সব বি এবং কি সব সি দেখতে হবে, বিনিময়ে আমার থেকে 2টা ক্লাস বেশি নিবা। তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। ওয়ালাইকুম আসসালাম। তাহলে সবাই একটু অল ক্লিয়ার লিখে দাও। আমি তোমাদের কোশ্চেনের ব্যাপারটা একটু আলাদা করে দিলাম, মানে কিভাবে এখন বোর্ড পরীক্ষার প্রিপারেশন নিবা। এটা প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে একই বিষয়, একইভাবে তোমাদেরকে ক্লাস নিতে হবে বা বুঝতে হবে। তাহলে সবাই অল ক্লিয়ার লিখে দাও। আমি তোমাদেরকে এখন আজকে নতুন একটা চ্যাপ্টার করাবো। রোহান, শামিমা, নাহিদ, হুমায়রা পারভিন, আফরিন, মিম, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এই বিষয়টা মাথায় রাখতে হবে। এইটা যে মানবা না, যে আমার কথা শুনবা না, তার পরীক্ষা 100% খারাপ হবে, আমি এখনই বলে দিলাম। পরীক্ষার দিনের কথা বাদ দিলাম। আচ্ছা, তো এখন আমরা চলে এসে আমাদের রানিং চ্যাপ্টার। তো আমাদের রানিং চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 2। মনে রাখতে হবে এই চ্যাপ্টারে 2টা পার্ট আছে। আমি বলি, 1 নাম্বার হচ্ছে আর্থিক বিবরণী। কি? আর্থিক বিবরণী। বিবরণী। এখন এই আর্থিক বিবরণীটা নর্মাল বিবরণী না, এটা হচ্ছে কোম্পানির অঙ্ক। আগে আমরা যেরকম পড়তাম হচ্ছে নর্মাল আর্থিক বিবরণী, মানে এক মালিকানা প্রতিষ্ঠানের, যেমন আমরা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে পড়ে আসছি। নর্মাল ছিল কি আর্থিক বিবরণী ছিল, ওই যে আমরা নর্মাল কোনো শেয়ার টেয়ারের বিষয় ছিল না, এগুলা ছিল না। এটা তো এখান থেকে তোমার প্রতি বছরই 10 মার্কের প্রশ্ন আসে, এবারও আসছে। এবং এই চ্যাপ্টারে আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে মানে এটা হচ্ছে গ নাম্বার পার্ট। হ্যাঁ, গ নাম্বার পার্ট, আর এটা হচ্ছে গ নাম্বার পার্ট। ঠিক আছে? এই চ্যাপ্টারে আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে ক্যাশ ফ্লো। ক্যাশ ফ্লো মানে নগদ প্রবাহ বিবরণী, যেটা আমরা ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 7-এ করেছিলাম। সেম, কোনো ব্যতিক্রম নাই। কি বললাম? ক্যাশ ফ্লো। ঠিক আছে? ক্যাশ ফ্লো। এই ক্যাশ ফ্লোর মধ্যে আমরা জানি যে আমাদের ডিরেক্ট মেথড ছিল এবং কি ইনডিরেক্ট মেথড ছিল। এটা তো 10 মার্ক। তুমি জানো যে এই বছর প্রশ্ন যে এত কঠিন হয়েছে, তারপরেও এই 2টা ম্যাথ থেকে 20 মার্কের প্রশ্ন আসছে। এখন তুমি বলো, যারা প্রশ্ন কঠিন বলতেছে, তারা যদি এই 2টা চ্যাপ্টার মনোযোগ দিয়ে করে যেত, হ্যাঁ, চ্যাপ্টার 2 এর গ পার্ট এবং হচ্ছে গহ পার্ট, 20 মার্ক কি তারা পারতো না? আচ্ছা, যত কঠিন হোক ক্যাশ ফ্লো কি পারা যায় না? পারা যায়। আর্থিক বিবরণী হয়তোবা সময়টা বেশি লাগে, কিন্তু আর্থিক বিবরণীর যদি ভালো করে প্রিপারেশন নিয়ে যাও, তুমি তো এখান থেকে 6 হইলেও পাইবা, 7 হইলেও পাইবা। এটা 10-এ 10। তাহলে এই বিষয়গুলো তারা কি বলছে জানেন? তারা আমার পরীক্ষার আগের দিন কি করছে, তারা আমাকে বলছে, স্যার আর্থিক বিবরণীটা কি স্যার কোনোভাবে বাদ দেওয়া যায় না? যেটা তোমাদের ইয়ারেও অনেক সময় তোমরা আমাকে রিকোয়েস্টটা করছো, স্যার পার্টনারশিপ চ্যাপ্টারটা কি বাদ দেওয়া যায় না স্যার? আবার অনেকে বলে, স্যার প্লান্ট অ্যাসেটসটা কি স্যার বাদ দেওয়া যায় না? আসলে এটা পড়ালেখার কোনো নিয়ম না। পড়ালেখা হচ্ছে কি তোমার সব অধ্যায় করে যেতে হবে, যে চ্যাপ্টারগুলো পরীক্ষায় আসবে। এখন ধরো তুমি এটা বাদ দিলা, এলে এটা যে প্রশ্নটা আসছে তুমি পারো নাই, তুমি চ্যাপ্টার 6-এর কি নিলা? প্রিপারেশন নিলা। এখন গিয়ে দেখলা যে চ্যাপ্টার 6-এ এমন এক অঙ্ক আসছে যেটা তুমি পারো না, তার মানে কি এখানেও 10 মাইল, ওইটাও মাইল, তোমার আনসার করার মধ্যে কিছু নেই। এই জন্য সবসময় মনে রাখতে হবে অল্টারনেটিভ, মানে হাতের মুঠোর মধ্যে বেশি নলেজ রাখতে হবে, এখান থেকে যা প্রয়োজন তা ব্যবহার করতে হবে। তাহলে আমি এই চ্যাপ্টার কি বললাম, চ্যাপ্টার 2 আমাদের 20 মার্কের প্রশ্ন প্রতি বছরে দেখা যায়। কমপক্ষে না আসলে 10 মার্কের প্রশ্ন আসে, কিন্তু ম্যাক্সিমাম ইয়ারে 20 মার্কের প্রশ্ন আসে, এবং অনেক সময় দেখা যায় যে বি পার্টেও 4 মার্কের প্রশ্ন আসে। তার মানে এই 2 নম্বর চ্যাপ্টারে 2টা স্টেপ খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে আর্থিক অবস্থা বিবরণী, কোম্পানি মানে কোম্পানির আর্থিক অবস্থা বিবরণী, মানে এখানে শেয়ার টেয়ার থাকে, মানে নর্মাল আর্থিক অবস্থা বিবরণী না, মানে একটু জটিল আর কি। আর 2 নম্বর হচ্ছে কি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, যেটা তোমরা ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং করেছো চ্যাপ্টার 7। এখানে নতুন কিচ্ছু নাই, একদম হুবহুব সেম অঙ্ক। এটা আবার
তোমরা ফোর্থ ইয়ারে গিয়ে পাইবা একই অঙ্ক। তার মানে ডিরেক্ট মেথড আর হচ্ছে কি ইনডিরেক্ট মেথড। তার মানে তোমরা কিছুদিন আগে পরীক্ষা দিয়ে আসছো, পারছো। যদি তোমাদের ক্যাশ ফ্লো করানোর দরকার লাগে আবার আমি করাবো, কিন্তু এই কোনোভাবে এখান থেকে কোনো কিছু বাদ দেওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে সবাই একটু ডান লিখে দিচ্ছি আমরা। আমরা আজকে তাহলে প্রথম যে পার্ট করবো আমরা সেটা হচ্ছে আর্থিক বিবরণী করবো, যেহেতু আমরা এটা পারি। তোমরা অঙ্ক দেখলে পারবো আমি জানি। আমরা এটা করব, তারপরে আমি তোমাদেরকে এটা করাবো, ঠিক আছে? তাহলে আমরা কি করব? আর্থিক অবস্থা বিবরণী করব, ঠিক আছে? সবাই একটু ডান লিখে দেয়। তাহলে আমাদের এই চ্যাপ্টারে কত মার্কস? 20 মার্কস। আচ্ছা, ওকে। তাহলে আমাদের প্রথম যে আমরা 1 নম্বর করব সেটা হচ্ছে কোম্পানি ফিনান্সিয়াল স্টেটমেন্ট, ঠিক আছে? কোম্পানি ফিনান্সিয়াল কি স্টেটমেন্ট। এখানে আমাদের কি কি আসে? প্রথম আসে আমাদের ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট আসে, ঠিক আছে? ইনকাম স্টেটমেন্ট আসে। 2 নম্বর আসে হচ্ছে আমাদের রিটেন আর্নিং স্টেটমেন্ট। রিটেন আর্নিং এগুলো তোমাদের শিক্ষা দিব, এটা সহজ বিষয়, সমস্যা নেই। ওকে, রিটেন আর্নিং স্টেটমেন্ট, ঠিক আছে? 3 নম্বর আসে হচ্ছে আমাদের কি ব্যালেন্স শিট। তোমরা জানো ব্যালেন্স শিট তার মানে ইনকাম স্টেটমেন্ট হচ্ছে আয় বিবরণী, যেগুলো তোমরা ফার্স্ট ইয়ারে করে আসছো এবং সেকেন্ড ইয়ারও কিছুটা টাচ করে আসছো। রিটার্নিং স্টেটমেন্ট এটা হচ্ছে নতুন, এটা তোমাদেরকে করাবো, এটা সমস্যা নাই, এটা করতে মাত্র একটা ক্লাস লাগবে, সিঙ্গেল ক্লাস। ব্যালেন্স শিট করতেও একটা ক্লাস লাগবে, তাহলে এটা একটা ক্লাস লাগবে, অথবা এটা দুইটা ক্লাস লাগবে, এটা একটা, টোটাল 5টা ক্লাস হলে শেষ হয়ে যাবে। বাকিগুলো হচ্ছে তোমাদের প্রবলেমগুলো, মানে এটা কিন্তু নিয়ম একই থাকে। তাহলে তোমাকে অবশ্যই ইনকাম স্টেটমেন্ট ভালো করে শিখতে হবে, ব্যালেন্স শিট ভালো করে শিখতে হবে। এই 3টা অপশন মিলাইয়া একটা 10 নম্বরের পরীক্ষা আসবে, যেটা তোমার আনসার করতে সময় লাগবে মিনিমাম 30 থেকে 40 মিনিট। হ্যাঁ, এই আনসারটা করতে। তো থার্ড ইয়ারে উঠছো, ওরকম হিসাব করে তোমাকে পড়াশোনা করতে হবে। তাহলে আমরা আজকে শুধুমাত্র ইনকাম স্টেটমেন্টটা কিভাবে করে আমরা সেটা করব। আমরা একটা অঙ্ক সিলেক্ট করেছি, এখান থেকে আমরা ইনকাম স্টেটমেন্ট করব, এবং নেক্সট ক্লাসে আমরা কি করব? ব্যালেন্স শিট করব, ঠিক আছে? এর পরবর্তী ক্লাসে আমরা রিটার্ন আর্নিং স্টেটমেন্টটা করব। কথা কি বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমাদের ইনকাম স্টেটমেন্ট আমাদের প্রথম স্টেপ। ওকে, তো ইনকাম স্টেটমেন্ট তোমরা নরমালি যেটা জানো সেভাবে আমরা করব। আমরা জানি যে আমাদের ইনকাম স্টেটমেন্ট কিভাবে করতে হয়। সেলস, হ্যাঁ, সেলস মাইনাস কি কস্ট অফ গুডস সোলস, হ্যাঁ। তারপর হচ্ছে আমাদের যেটা আছে সেটা কি গ্রস প্রফিট আসে, গ্রস প্রফিট, ঠিক আছে? তারপর এখান থেকে আমরা কি বাদ দিই? অপারেটিং এক্সপেন্স, অপারেটিং এক্সপেন্সটা বাদ দিই, ঠিক আছে? এটা শীট আছে, দিয়ে দিব। তারপরে আমরা এটার সাথে নন অপারেটিং এক্সপেন্স যোগ করি, নন অপারেটিং রেভিনিউ আর অপারেটিং রেভিনিউ বিয়োগ করি, এখন আমাদের কি আসে? নেট প্রফিট চলে আসে। জাস্ট ওই আগের অঙ্কটাই আমরা এখানে করব, কিন্তু এখানে অঙ্কটার মধ্যে যে বিষয়গুলো থাকবে এটা একটু জটিল থাকবে, ঠিক আছে? একটু কোম্পানি রিলেটেড প্রশ্ন থাকবে, তো একটু জটিল থাকবে। তো চলো আমরা একটা অঙ্ক দেখি কি করা যায়। আচ্ছা, তাহলে বুঝতে হবে, তোমরা কিন্তু জানো যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অথবা এই অঙ্কটা তোমরা 9-10 থেকে কিন্তু বই পেয়ে আসছো। তো ফার্স্ট ইয়ারে যদি আমাদের ক্লাস যারা করে আসছো, আমি জানি ভালো করে তোমরা এই চ্যাপ্টারটা পড়ে আসছো, জাস্ট ওইটাই আমরা করব। কিন্তু এখানে শেয়ার সংক্রান্ত কিছু বিষয় এক্সট্রা থাকবে, যেটা আমরা যখন লাগবে সেটা আমি তোমাদেরকে শিখিয়ে দিব, এবং তোমরা বেশি করে প্র্যাকটিস করলে চ্যাপ্টারটা অনেকটা সহজ হয়ে যাবে, ঠিক আছে? টেনশন করার কিছু নাই। আচ্ছা, তো যেহেতু আমরা ইনকাম স্টেটমেন্টটা করব, এখান থেকে লেখা আছে, এটা হচ্ছে তোমাদের C41, এটা হচ্ছে 2019 সালে আসছে। কত সালে আসছে? 2019 সালে অঙ্কটা আসছে। আচ্ছা, দেখো কি লিখছে, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন, ফ্রম দ্য ফলোইং ট্রায়াল ব্যালেন্স অফ সালা লিমিটেড, প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট। বলা আছে প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট করো, একটা রিকমেন্ড 1। তারপর বলছে রিটার্ন আর্নিং স্টেটমেন্ট করার জন্য বলছে, এবং বলছে 3 নম্বরে কি ব্যালেন্স শিট করার জন্য বলছে। তো এখানে তোমরা জানো র্যামিল দেওয়া আছে, শেয়ার ক্যাপিটাল, কলিন এরিয়ার, এই কথাগুলো তোমরা হয়তো আগে জানো না, দেখো নাই। কলিন এরিয়ার কি স্যার? আবার
এগুলা জানো না, এগুলা শিখিয়ে দিব আমি, ঠিক আছে, সমস্যা নেই। শেয়ার ক্যাপিটাল, কল ইন ইন্ডিয়ান, ইনভেন্টরি মানে মজুদ পণ্য, পারচেজ এন্ড সেলস, ক্রয় এবং বিক্রয়, ওয়েজেস এন্ড স্যালারিজ মজুরি ও বেতন, সানডে এক্সপেন্স বিবিধ খরচ, ইনভেস্টমেন্ট, হ্যাঁ, এখানে মার্কেট প্রাইস দেওয়া আছে, আবার এখানে প্রাইস দেওয়া আছে, এটার কাজ আছে। জেনারেল রিজার্ভ, লোন, প্লান্ট, অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্টস পেয়েবল, গোর্স সেন্ট অন কনসাইনমেন্ট, তোমাদের এটাও একটু নতুন, ঠিক আছে। আচ্ছা, ক্যাশ এট ব্যাংক, পিটি ক্যাশ, ট্যাক্সেশন প্রভিশন, এটাও নতুন। ইনভেস্টমেন্ট অর ইনকাম, এটা সমস্যা নেই। প্যান্ট আর হচ্ছে ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড, এটাও নতুন। তারপর হচ্ছে রিটার্ন আর্নিংস, এটাও নতুন। তার মানে তোমরা দেখতে পেলা যে এখানে নর্মালি তোমাদের কয়টা নতুন, এই যে এটাও নতুন, এটাও নতুন। তার মানে এখানে তোমাদের নতুন এন্ট্রি পাচ্ছি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই যে 6টা নতুন এন্ট্রি পাওয়া গেছে। তো আমরা জানি যে আমাদের রেভিনিউর ভিতরে কিছু সম্পদ থাকে, কিছু খরচ থাকে, কিছু আয় থাকে, কিছু ব্যয় থাকে এবং দায় থাকে। সেখান থেকে আমাদের ইনকাম স্টেটমেন্ট করতে হয়, এর সাথে আমাদের কিছু সমন্বয় থাকে, সমন্বয়গুলোকে আমরা কাজ করে আমাদের ইনকাম স্টেটমেন্টটা তৈরি করতে হবে, ঠিক আছে। তো আমরা প্রথমে কি করব, ভালো করে এখানে দেখবো যে আমাদের কি কি আছে, তারপরে আমরা কোন সমন্বয়টা কার সাথে কাজ আছে দেখতে হবে। দেখো লেখা আছে ক্লোজিং ইনভেন্টরি কস্ট প্রাইস কত, 1,60,000 টাকা, মার্কেট প্রাইস কত, 50,000 টাকা, যেটা কম সেটা সবসময় কাউন্ট হবে। এরপর দেখো বলছে সেলস ইনক্লুডেড 30,000 টাকা, গুডস অন সেল অর রিটার্ন, বেসিস ফর হুইচ দ্য এনি নট ইয়েট এক্সপায়ার্ড, কস্ট প্রাইস কত, 26,000, এটা আমাদের সেলসের সাথে কাজ আছে। তারপর দেখো ক্রিয়েট প্রভিশন 10% অন অ্যাকাউন্ট রিসিভেবল, তোমরা জানো অনাদায়ী পাওনা সঞ্চিত এটা। আচ্ছা, এরপর হচ্ছে ডেপ্রিসিয়েশন, এটা তোমরা ভালো করে জানো। ট্যাক্সেশন প্রভিশন, এটা নতুন বিষয়, এটা শিখিয়ে দিব। ট্রান্সফার, এটা নতুন বিষয়, শিখিয়ে দিব। তারপর হচ্ছে তোমার অল গুডস অন কনসাইনমেন্ট হ্যাভ বিন সোল্ড, মানে আমাদের কনসাইনমেন্টটা নতুন, এটা শিখিয়ে দিব। ইনকেস ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড কনভার্টেড টু ফেল দ্য মার্কেট প্রাইস। আচ্ছা, তারপর হচ্ছে ওয়েজেস আউটস্ট্যান্ডিং 1,000 টাকা, কন্টিনেন্স এন্ড লাইবিলিটিস 10,000 টাকা। এখানে বকেয়া খরচ আছে, বকেয়া মজুরি 1,000 এবং কন্টিনেন্স লাইবিলিটিস হচ্ছে অনিশ্চিত দায় হচ্ছে কত, 10,000 টাকা। এই যে বিষয়গুলা, এই সমন্বয়গুলোকে তোমার ভালো করে বুঝতে হবে। এই চ্যাপ্টারের সব থেকে বেশি কঠিন সমন্বয় এটার মধ্যে আছে। আমি এই জন্য এই অঙ্কটা নিয়ে আসছি, কারণ আমি শুধুমাত্র আজকে ইনকাম স্টেটমেন্টও করাবো। এই ইনকাম স্টেটমেন্টের এই সবগুলা বুঝাই দিলে তোমার মাথাটা একটু পাতলা হবে, হ্যাঁ, তখন তুমি প্র্যাকটিস করবা, তোমার দেখা গেছে আরো ভালো কিছু বুঝতে পারবে। আচ্ছা, তাহলে আমাদের প্রথম আমরা কি করবো, রিকোয়ারমেন্ট 1, প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট। আমরা ইনকাম স্টেটমেন্টটা আগে করবো। তো আমরা ইনকাম স্টেটমেন্টের একটা ঘর তৈরি করবো, ঠিক আছে। ওকে, ওকে, আচ্ছা, তাহলে আমাদের ইনকাম স্টেটমেন্টের আমরা এখানে লিখবো কোম্পানির নাম, ঠিক আছে। আমরা কোম্পানির নাম লিখবো, তারপর হচ্ছে সাল লিখবো, তারপর ইনকাম স্টেটমেন্ট লিখবো। আমাদের রিকমেন্ড 1 আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি ইনকাম স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্ট, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের ডিটেলস, এখানে হচ্ছে আমাদের টাকা, এখানে টাকা, টাকা, ওকে। তো আমরা ইনকাম স্টেটমেন্ট শুরু করবো একদম বিক্রয় থেকে। তোমরা এই ইনকাম স্টেটমেন্টের ব্যাপারটা তোমাদের মনে আছে, আমি করালে আবার নতুন করে মনে পড়ে যাবে, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এখানে একটু ঠান্ডা মাথায় কাজ করতে হবে। এই অঙ্কটা আসলে একটু মানে বেশি ইনফরমেশন দেওয়া থাকে, সেই জন্য তোমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। তোমরা কিন্তু জানো যে ক্লাস 9-10-এ এটা তোমাদের ভয় লাগতো, আবার অনেকে ভালো পারতা। তো যে যত বেশি সময় দিবে তত বেশি ভালো পারতা। এবং যারা ফার্স্ট ইয়ার আমার ক্লাস করেছো, আমি জানি এই চ্যাপ্টারটা তোমাদের কাছে কোনো ব্যাপার না। এখানে যে যে বিষয়গুলো নতুন আসছে সেই বিষয়গুলো আমি নতুন ভাবে তোমাদেরকে শিখিয়ে দিব, ঠিক আছে। তাহলে আমি কি শুরু করে দেবো? আমরা কিন্তু এখানে কোনো শীট টিটের কোনো প্রয়োজন নাই, নর্মালি আমরা অঙ্ক দেখলে অঙ্ক পারবো। তাহলে যদি আমি শুরু করে দিই, সবাই একটু রেডি লিখে দাও।
আমি অঙ্কটা একদম ইনকাম স্টেটমেন্টটা শুরু করে দিচ্ছি, এবং এখানে কিছু কিছু জটিল সমন্বয় আছে, সেটা আমি সলভ করে দিব। সবাই একটু রেডি লেখা দাও, ঠিক আছে? আমি গলাটা শুকিয়ে গেছে, একটু পানি খাই। আচ্ছা, তো তোমাদের মাঝখানে একটা কথা বলে নিচ্ছি, তোমাদের থার্সডে অফ থাকবে, বুঝছো? থার্সডে তোমাদের অফ থাকবে, কারণ আমার চশমার পাওয়ার চেঞ্জ করতে হবে এবং আম্মু একটু অসুস্থ আছে, গ্রামে যেতে হবে। তো শুক্রবার তো জানো এইসব বিষয় করা যায় না, সেই জন্য থার্সডে, বৃহস্পতিবার তোমাদের ক্লাসটা অফ থাকবে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। তো রেডি, আমরা অঙ্কটা শুরু করে দিচ্ছি। আচ্ছা, তো চলো আমরা জানি আমাদের ফিনান্সিয়াল স্টেটমেন্ট করেছি, অথবা যাদের প্রবলেম হবে তারা বললে আমি শিট আছে, আমি শিট দিয়ে দিব, শিট লাগবে না। কারণ আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্ট আমরা প্রথমে কি বের করি, আমরা নিট সেলস বের করি। কি বের করি আমরা? নিট সেলস। তাহলে আমাদের শুরু থেকে লিখতে হয় সেলস। কি লিখতে হয়? সেলস। এবং সেলস এর টাকা আমাদের কোথায় আসে? এই ঘরে আসে। তাহলে দেখো তো আমাদের সেলস কত। আমাদের এই হচ্ছে দেখো পারচেজ এন্ড সেলস। তাহলে আমাদের সেলস এর টাকা কত? দেখছো, টাকাটা এখানে লেখা নেই। পারচেজ এন্ড সেলস 2 লক্ষ কত? 51,200। এখানে একটা মিসিং করে ফেলছে, তাহলে এটা দেখো এখানে সেলস এর টাকাটা লেখা নাই। এখানে 3,63,100 টাকা সেলস আছে, ঠিক আছে? আমি সেলস এর টাকাটা লিখে নিলাম। তাহলে আমাদের সেলস কত? 3,63,100 টাকা। আচ্ছা, এরপর আমাদের দেখতে হবে যে সেলস রিটার্ন আছে কিনা। সেলস সংক্রান্ত কোনো তথ্য এখানে নাই, কিন্তু আমাদের সমন্বয় আছে, দেখো যে এখানে ছিল, বুঝছো? আচ্ছা, তার আমাদের সেলস কত? 3,63,100। তুমি লিখবো হচ্ছে সেলস, যেহেতু কাজ আছে এখানে লিখে নিবা, না তাহলে সরাসরি এখানে লিখে। তাহলে 3,63,100 টাকা। আচ্ছা, এখন দেখো কি বলছে। তাহলে সেলস এর সাথে সমন্বয় কি কি আছে? এই যে একটা আছে, বলতেছে সেলস ইনক্লুডেড 30,000 টাকা গুডস অন সেলস অর রিটার্ন বেসিস। শোনো, এই এন্ট্রিটা তোমরা হয়তো ইন্টারমিডিয়েটে পাইছো। এটার মিনিংটা হচ্ছে সেলস ইনক্লুডেড 30,000 টাকা গুডস, মানে 30,000 টাকার পণ্য সেলসের ভিতরে অন্তর্ভুক্ত, ঠিক আছে? সেলসের ভিতরে কি অন্তর্ভুক্ত? সেলস অর রিটার্ন বেসিস মানে হচ্ছে বিক্রয় এবং ফেরত ভিত্তিতে, বিক্রয় এবং ফেরত ভিত্তিতে কি বিক্রয় করা হয়েছে। ফর হুইচ হ্যাজ নট ইয়েট এক্সপায়ার্ড। হ্যাঁ, ফর হুইচ হ্যাজ নট ইয়েট এক্সপায়ার্ড। কস্ট প্রাইস কত? 26,000 টাকা। এখানে বিষয়টা এমন বোঝানো হয়েছে যে 30,000 টাকার পণ্য বিক্রয়ের ভিতরে অন্তর্ভুক্ত আছে। যেই পণ্যটা বিক্রি করা হয়েছিল ফেরত অথবা বিক্রয় ভিত্তিতে, মানে আমরা যার কাছে বিক্রি করেছিলাম সে চাইলে ফেরত দিতে পারবো, সে চাইলে কি করতে পারবো? ফেরত দিতে পারবো, ঠিক আছে? সে চাইলে কি করতে পারবো? ফেরত দিতে পারবো। তাহলে ফর হুইচ হ্যাজ নট ইয়েট এক্সপায়ার্ড, যেটার মেয়াদ এখন কি হয় নাই, এক্সপায়ার্ড হয় নাই, আমরা এটা সম্পর্কে এখনো কি নিশ্চিত না। মানে আমরা এমন একটা পণ্য 30,000 টাকার পণ্য বিক্রি করেছিলাম, যেটা আমি বলেছিলাম যে ভাই আপনার যদি পণ্যটা লাগে তাহলে রাখবেন, আর যদি না লাগে তাহলে রাখেন না। তার মানে কি বিক্রয় অথবা ফেরত ভিত্তিতে বলা হয়। এটা কি বলা হয়? বিক্রয় অথবা ফেরত ভিত্তিতে। আপনি চাইলে রাখতে পারবেন বিক্রয়, আমার কাছ থেকে আমার সেটা বিক্রি হবে, আবার আপনি চাইলে ফেরত দিতে পারবেন। এই জন্য এটাকে বলা হয় সেলস অর রিটার্ন বেসিস, ঠিক আছে? এখন কি বলতেছে? ফর হুইচ হ্যাজ নট ইয়েট এক্সপায়ার্ড, যেটার এখনো কি মেয়াদ উত্তীর্ণ হয় না, অথবা যেটা এখনো নিশ্চিত হয় নাই যে বিক্রয় হয়েছে বা হয়েছে না, এরকম কিছু বলে না। তাহলে আমাদের এখন কি করবো? আমরা যেহেতু এখন আমাদের 1 বছর শেষ হয়ে গেছে, তখন আমরা ধরে নিব যে এই পণ্যটা কি হয় নাই, বিক্রি হয় নাই। এই পণ্যটা কি হয় নাই, বিক্রি হয় নাই, যে ধরে নিব আমরা পণ্যটা ফেরত দিয়ে দিবে। কে দিয়ে দিবে? ফেরত দিয়ে দিবে। তো এটা কস্ট প্রাইস কত? 26,000 টাকা। তো বিক্রয় প্রাইস কত? 30,000 টাকা। তো বিক্রয়ের ক্ষেত্রে আমরা বিক্রয় প্রাইসটা কাউন্ট করব। তাহলে আমরা এখানে কি করব? লেস, ঠিক আছে? বানান করে লিখো একটু, লেস। যেহেতু এটা ফেরত দেওয়া হয়েছে ধরে নিব, তাহলে আমরা কি লিখব? সেলস রিটার্ন। সেলস রিটার্ন। তোমরা চাইলে এইগুলা যদি সমস্যা হয় একটু মনে রাখতে পারো, মুখস্থের মতো করে সুবিধা হবে। তাহলে সেলস রিটার্ন আমাদের কত? 30,000 টাকা।
এখন আমি টান দিছি, টাকাকে এখানে লিখে দেবো না এখানে লিখে দেবো, দেখতে হবে যে আমার সেলসের সাথে আর কোনো সমন্বয় আছে কিনা। আমি দেখলাম যে আমাদের সেলসের সাথে কোনো সমন্বয় নাই। ঠিক আছে, এটা তোমাদের মনে হইতে পারে কিন্তু ওটা অন্য বিষয়। আচ্ছা, তাহলে আমাদের শেষ। আমাদের 3,33,100 টাকা। ওকে, 3,33,000 কত 100। এটা হচ্ছে আমাদের নিট সেলস। এটা আমরা কি বলবো, হালকা দিয়ে দিচ্ছি নিট সেলস। নিট সেলস কত 3,33,100 টাকা। ওকে, যারা যারা এটা বুঝতে পেরেছো নিট সেলস ক্লিয়ার লিখে দাও। যারা যারা বুঝতে পেরেছো নিট সেলস ক্লিয়ার লিখে দাও। ঠিক আছে, এই অঙ্কগুলো কিন্তু একটু জটিল লাগবে প্রথম দিন, অনেকদিন পরে করতেছো, একটু ধৈর্য ধরো করো, আশা করি তোমাদের ভালো লাগবে, আস্তে আস্তে বুঝে যাবে। ঠিক আছে, ওকে, তোমরা একটু নিট সেলসটা খেয়াল রাখো। নিট সেলস ক্লিয়ার। এখন আমরা নিট সেলস এর পরে আমাদের কি জানি কাজ করি, আমরা লিখি হচ্ছে লেস। নিট সেলস এর পরে আমাদের কাজ হচ্ছে লেস কস্ট অফ। আসলে কি এগুলো এখন আর মানে শীটের তোমাদের দরকারই নেই এগুলো শীট ইউজ করা। লেস কস্ট অফ গুডস সোল্ড, কারণ এগুলো তোমাদের একবারে মুখস্থ হয়ে গেছে এখন। কস্ট অফ গুডস সোল্ড, ঠিক আছে, কস্ট অফ গুডস সোল্ড। তাহলে কস্ট অফ গুডস সোল্ড এর আমাদের প্রথম দিকে আমরা জানি কি করতাম, আমরা লিখতাম হচ্ছে ওপেনিং ইনভেন্টরি। কি লিখতাম আমরা, ওপেনিং ইনভেন্টরি। ওপেনিং ইনভেন্টরি লিখতাম, মানে সমাপনী প্রারম্ভিক মজুত পণ্য। ওকে, তাহলে ওপেনিং ইনভেন্টরি আমাদের কত দেখো লেখা আছে, এই যে এটা হচ্ছে আমাদের ওপেনিং ইনভেন্টরি 1/7/2017। ঠিক আছে, 1/7/1 মনে রাখতে হবে সবসময় ওপেনিং থাকে। 7 মানে এটা তো তোমাদের এই ইন্ডেট 30, ইন্ডেট হচ্ছে কি তোমার 30 জুন 2018। তখন এটা অঙ্কটা শুরু হইতেছে তোমার জানুয়ারি মাস, জুন মাসের 2017 সাল থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে কোথায় এসে 2018 সালের জুন মাসে এসে। ঠিক আছে, আচ্ছা, তাহলে ইনভেন্টরি আমাদের কত 27,200। তাহলে 27,200 টাকা যেহেতু তোমার ইনভেন্টরি, তুমি সরাসরি এখানে রেখে দিবা 27,200 টাকা। আচ্ছা, সেলস রিটার্ন 26,000 টাকা হলো না। আমি শোনো, আমি কিন্তু তোমাকে বলছি যে 26,000 টাকা কেন হলো না। শোনো শোনো, এতক্ষণে কমেন্ট করছো, একদম ভালো একটা কমেন্ট। এই 30,000 টাকা হচ্ছে সেলস প্রাইস। কি প্রাইস, সেলস প্রাইস। ঠিক আছে, আর এটা হচ্ছে কস্ট প্রাইস। এটা কি, কস্ট প্রাইস। শোনো, সেলস প্রাইসটা অলওয়েজ সেলস এর ক্ষেত্রে প্রাধান্য পাবে। সেলস মানে কি, সেলস মানে কিন্তু সেলস প্রাইস মানে লাভ সহ। আর যখন আমরা মজুত পণ্য হিসাব করতে যাব তখন হচ্ছে কস্ট প্রাইস। ঠিক আছে, তখন কি আমাদের কি হবে, কস্ট প্রাইস হবে। বুঝতে পারছো, কারণ আমাদের সেলস এর ক্ষেত্রে অবশ্যই সবসময় সেলস প্রাইস, রিটার্নের ক্ষেত্রে সবসময় সেলস প্রাইসটা আসবে। আর কস্ট প্রাইসটা হচ্ছে আমাদের মজুত পণ্য যখন আমরা কাউন্ট করবো তখন আমাদের কস্ট প্রাইসটা আসবে। ঠিক আছে, আচ্ছা আমি বুঝিয়ে দিচ্ছি এটা, আশা করি বুঝতে পেরেছো যে সেলস এর সময় আমরা সেলস রিটার্ন মানে কি, সেলস প্রাইস রিটার্ন হবে। কারণ আমি যখন বিক্রি করেছিলাম 30,000 টাকায় বিক্রি করেছিলাম, হয়তোবা সেটার কস্ট প্রাইস কত 26,000, কিন্তু 26,000 টাকার পণ্য আমি কত বিক্রি করেছিলাম 30,000 টাকা। যেহেতু আমি 30,000 টাকায় পণ্যটা বিক্রি করেছিলাম, তাহলে আমার সেলস 30,000 ছিল, তাহলে সেলস রিটার্নও কত আসবে 30,000 টাকা আসবে। ঠিক আছে মানে মামুন, আশা করি বুঝতে পেরেছো। ওকে, ওকে, তাহলে গুড। বলবা, প্রশ্ন করতে হবে। আচ্ছা, পরে আমি কিন্তু লেখার সময় কিন্তু বলছিলাম। আচ্ছা, তাহলে আমাদের কি ছিল এখন, আহ, লিখে দিচ্ছি। এরপরে আমরা জানি যে আমাদের ওপেনিং ইনভেন্টরির পর আমাদের পারচেজের কাজগুলো করি। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করবো, পারচেজের কাজ করবো। তাহলে আমরা লিখবো হচ্ছে কি পারচেজ। ঠিক আছে, পারচেজ। তো পারচেজের সাথে আমাদের কাজ আছে কিনা আমাদের দেখতে হবে, পারচেজ রিটার্ন অথবা এরকম কিছু আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি পারচেজ হচ্ছে কত 2,51,200 টাকা, সরি 2,91,200 টাকা। এখন পারচেজের সাথে দেখা তো কাজ আছে কিনা, পারচেজ রিটার্ন, পারচেজ ডিসকাউন্ট নাই। এখানে পারচেজের সাথে কোন কাজ আছে দেখো তো,
নাই, তাহলে পারচেস সাথে কোনো কাজ নাই, তাহলে কোনো কিছু নাই। যদি থাকতো এখানে কাজ হয়ে এখানে যাইতো, কিন্তু নাই, সরাসরি চলে যাবে। কত টাকা জানি এটা দেখলাম, 2,91,200 টাকা। 2,91,000 কত, 200 টাকা। আচ্ছা, এবং এইটার সাথে আমরা কি করি জানো নি, আমরা কিন্তু ডিরেক্ট এক্সপেন্স গুলোকে যোগ দিই, মনে আছে কিনা? আচ্ছা, তো ডিরেক্ট এক্সপেন্স গুলো আমরা যোগ দিব। তো ডিরেক্ট এক্সপেন্স বলো তো তোমাদের, দেখি তো কার কার মনে আছে, বলো তো দেখি। এখানে ডিরেক্ট এক্সপেন্স মানে হচ্ছে কি, প্রত্যক্ষ খরচ। কি খরচ? প্রত্যক্ষ খরচ। দেখি তো, একটা কমেন্ট করো, আমি তোমাদের 1 মিনিট টাইম দিলাম। দেখো তো এখানে প্রত্যক্ষ খরচ আছে একটা, দেখো তো কোনটা প্রত্যক্ষ খরচ। দেখো আমাকে যে এখানে প্রত্যক্ষ খরচ কোনটা। হুম, প্রত্যক্ষ খরচ কোনটা এখানে? বলো। এখানে একটা প্রত্যক্ষ খরচ আছে। হ্যাঁ, সানডে এক্সপেন্স বিবিধ খরচ, এটা প্রত্যক্ষ খরচ না, ঠিক আছে? সানডে এক্সপেন্স বিবিধ খরচ, এটা পরোক্ষ খরচ। এখানে শুধুমাত্র প্রত্যক্ষ খরচ আছে ওয়েজেস এন্ড স্যালারিজ। শোনো, স্যালারি কিন্তু বেতন, এটা কিন্তু পরোক্ষ খরচ। কিন্তু আমি কিন্তু তোমাদের সবসময় বলে আসছি যে যদি ওয়েজেস আগে থাকে তাহলে এটাকে ওয়েজেস ধরতে হবে, আর যদি স্যালারিজ আগে থাকে তাহলে এটাকে স্যালারিজ ধরতে হবে। যেহেতু এটা ওয়েজেস থাকে, এটা ওয়েজেস মানে মজুরি। তার মানে প্রত্যক্ষ খরচ কোনগুলা? মজুরি, হ্যাঁ, তোমার এই পরিবহন, মজুরি, ক্রয় পরিবহন, আমদানি শুল্ক, ডক চার্জ, এইসব বিষয় হচ্ছে প্রত্যক্ষ খরচ। তাহলে এই একটা খরচ আছে প্রত্যক্ষ খরচ, আর নাই। তাহলে প্রত্যক্ষ খরচ আমাদের কত? 41,000 টাকা, ঠিক আছে? এবং এই প্রত্যক্ষ খরচ বকেয়া আছে কিনা আমি কোথাও যেন দেখছিলাম, এরকম লেখা আছে ওয়েজেস আউটস্ট্যান্ডিং 1,000 টাকা। তার মানে প্রত্যক্ষ খরচ 1,000 টাকা বকেয়া আছে। তাহলে আমি এখন কি লিখবো? লিখবো হচ্ছে আমি ওয়েজেস, ওয়েজেস কত? 41,000 টাকা। এখানে কেন লিখছি? কারণ এটা বকেয়া আছে। তারপরে তুমি লিখবো এড, ঠিক আছে? আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং মানে হচ্ছে কি বকেয়া, আউটস্ট্যান্ডিং কত বকেয়া আছে? 1,000 টাকা বকেয়া আছে। তাহলে টোটাল কত হলো? 42,000 টাকা। ওকে, তাহলে আমাদের ওপেনিং ইনভেন্টরি, পারচেজ, প্রত্যক্ষ খরচ সংক্রান্ত বিষয়গুলো এখানে আসবে। আসার পর আমাদের সবকিছুকে কি করবো আমরা? ওকে, আসবে, আমরা আসার পরে কি দেবো? সবকিছুকে যোগ দিব, ঠিক আছে? সবগুলোকে যোগ দিব। তাহলে আমরা যদি যোগ দিই তাহলে কত হয়? 27,000, 27,200 প্লাস 2,91,200 প্লাস 42,000, তাহলে কত হলো? 3,60,400। 3,60,000 কত? 400। আচ্ছা, তাহলে তুমি লেখো 3,60,000, এটা কাজ করে নাকি? 3,60,000 কত? 400। আচ্ছা, তো 3,60,000 কত? 400। আচ্ছা, তাহলে এখন আমাদের কি করতে হবে? একটু বাড়ায় নিচ্ছি ঘরটা। এখন এখান থেকে আমাদের কি বাদ দিতে হবে? ক্লোজিং ইনভেন্টরি। আমরা কিন্তু জানি যে আমাদের বিগিনিং ইনভেন্টরি প্লাস নিট পারচেস প্লাস প্রত্যক্ষ খরচ, আবার যে ব্যালেন্সটা আছে সেখান থেকে আমরা কি বাদ দিব? লেস ক্লোজিং ইনভেন্টরি, ক্লোজিং ইনভেন্টরি, ইনভেন্টরি। ওকে, তাহলে আমাদের ক্লোজিং ইনভেন্টরি কত? এখন লেখা আছে ক্লোজিং ইনভেন্টরি কস্ট প্রাইস 1,60,000, মার্কেট প্রাইস 1,50,000। তাহলে আমাদের যেটা ছোট এটা ধরতে হয়, সবসময় মনে রাখতে হবে
ক্লোজিং ইনভেন্টরি যেটা ছোট সেটা ধরতে হবে। আচ্ছা, তো এখন এখানে আরেকটা কাজ আমি তোমাদের দেখাই। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের ক্লোজিং ইনভেন্টরি আছে কত, 1,50,000 টাকা। খেয়াল করো খেয়াল করো। এখন আমি যে বিক্রি করছিলাম 30,000 টাকার পণ্য, যেখানে আমি বলেছিলাম যে ভাইয়া আপনার যদি মনে হয় আপনি পণ্যটা রাখবেন, না হলে রিটার্ন দিয়ে দিবেন, তাহলে এই বিক্রিটা এখন আমরা নিশ্চিত না, উইচ হ্যাজ নট ইয়েট এক্সপায়ার্ড, যে বিক্রি সম্পর্কে আমরা এখনো কিনা নিশ্চিত না যে বিক্রি হয়েছে কিনা। তাহলে যে বিক্রি যে হইলো না বা আমরা নিশ্চিত না, তো আমরা ধরে নিচ্ছি কি যে এটা পণ্যটা কি রিটার্ন দিয়ে দিবে, আমরা ধরে নিচ্ছি না রিটার্ন দিয়ে দিবে, তখন আমরা সেলস থেকে কি করছি 30,000 টাকা মাইনাস দিছি। তাহলে এই যে সেলস প্রাইস 30,000 টাকা আর কস্ট প্রাইস কত 26,000 টাকা, এই কস্ট প্রাইসটা এই টাকাটা কিন্তু অবশ্যই এই পণ্যটা আমাদের প্রতিষ্ঠানে আসছে না, অবশ্যই পণ্যটা আমাদের প্রতিষ্ঠানে আসছে। তাহলে আমাদের নর্মাল যে ক্লোজিং ইনভেন্টরি ছিল 1,50,000 টাকা, তার সাথে 26,000 টাকা যোগ হবে। ঠিক আছে, তো তুমি চাইলে এখানে সরাসরি 1,50,000 টাকার সাথে 26,000 টাকা যোগ করে দেখাইতে পারবা, অথবা তুমি তাদের মতো করে লিখেও দিতে পারবা। ঠিক আছে, যে গোডস উইথ কাস্টমার্স, গোডস উইথ কাস্টমার্স এগুলো লিখে দিতে পারবা। তো তুমি তাহলে কত, এখানে 1,50,000, তাহলে এখানে অ্যাড গোডস উইথ কাস্টমার, কাস্টমারের কাছে পণ্যটা কিন্তু এখন আছে, তাহলে গোডস উইথ কাস্টমার, কাস্টমার কত আছে কাস্টমারের কাছে পণ্যটা, যে পণ্যটা আছে সেটার দাম কত 26,000, এখানে কিন্তু দাম হবে। ঠিক আছে, তাহলে 1 লক্ষ কত হলো 76,000, তাহলে 1,76,000। তাহলে এটা কিন্তু আমাদের মাইনাস, এখানে মাইনাস দেওয়া লাগবে না, আমরা জানি আমাদের সমাপনী মজুত পণ্য এটা কি হলো, আচ্ছা যাই হোক দিয়ে দিছি মাইনাস থাক। আমরা জানি আমাদের সমাপনী মজুত পণ্য বাদ দিয়া যে টাকাটা হয় সেটা হচ্ছে কি কস্ট অফ গুডস সোল্ড। তাহলে হচ্ছে আমাদের কি 3,60,000, 3,60,000 মাইনাস 1,76,000, তাহলে কত হইলো 1,84,400। এই 1,84,400 টাকায় হচ্ছে আমাদের কি কস্ট অফ গুডস সোল্ড। তাহলে 1,84,400 হচ্ছে আমাদের কি কস্ট অফ গুডস সোল্ড। লাল কালি দিলে দেখা যায়। আচ্ছা, 1,84,400 হচ্ছে আমাদের কি কস্ট অফ গুডস সোল্ড। আমি একটু ছোট করে দিচ্ছি বিষয়টাকে, দেখো তাহলে আমাদের বিষয়টা কি দাঁড়ালো, বিষয়টা দাঁড়ালো হচ্ছে আমরা প্রথমে নিট সেলস বের করেছি, এটা হচ্ছে আমাদের নিট সেলস এর অ্যামাউন্ট। ঠিক আছে, এই নিট সেলস থেকে আমরা এই লেস কস্ট অফ গুডস সোল্ড বাদ দিব, কস্ট অফ গুডস আমরা কাউন্ট করে বের করলাম 1,84,400, এখানে আমরা এটা বাদ দিব, তাহলে বাদ দিলে যেটা আসে সেটা হচ্ছে গ্রস প্রফিট। তাহলে 3,33,100 মাইনাস 1,84,400, তাহলে বাদ দিলে কত হয় 1,48,700 টাকা। তাহলে এখানে হচ্ছে তোমার 1,48,700, 1,48,700, এটা হচ্ছে আমাদের কি গ্রস প্রফিট। লাল কালি দিয়ে লিখতেছি, সাদা কালি দিয়ে লিখে দিচ্ছি, এটা গ্রস প্রফিট মানে মোট লাভ। আমরা এতক্ষণে মোট লাভ বের করেছি, গ্রস প্রফিট। তাহলে আমাদের গ্রস প্রফিট কত 1,48,700 টাকা। সবাই একটু গ্রস প্রফিট ক্লিয়ার লিখে দাও, সবাই লেখো গ্রস প্রফিট ক্লিয়ার। কষ্ট করতে হবে তোমাদের, থার্ড ইয়ারে উঠছো, থার্ড ইয়ারে যেহেতু উঠছো কষ্ট করতে হবে। ঠিক আছে, আর আমি পরবর্তী অঙ্কগুলা এই বোর্ডের মধ্যে উঠে কম সময়ের মধ্যে বুঝাই দিব, এটা আমি করে দিচ্ছি নিজের হাতে, এই জন্য সময় লাগতেছে, এবং পরবর্তীগুলো অঙ্কগুলো আমি বোর্ডের মধ্যে করে কম সময়ে বুঝিয়ে দিব, তাহলে তোমাদের কষ্ট হবে না, সময় কম লাগবে। ঠিক আছে, ওকে, মানে তোমাদের কষ্ট কমানোর জন্য কিন্তু স্মার্ট তোমাদের, কারণ থার্ড ইয়ারে অনেক বড় বড় ম্যাথ। ঠিক আছে, সব ম্যাথ কিন্তু হাতে করে দেওয়া যায় না, সময় লেগে যাবে। হ্যাঁ, বোর্ডে আমি করে দিব, মানে করা অঙ্ক বুঝিয়ে দিব, তারপর সহজে বুঝিয়ে ফেলবো। এখন এই গ্রস প্রফিটের পরে আমাদের কাজ কি, আমরা গ্রস প্রফিটের পরে আমরা জানি আমরা প্রথমে বাদ দিব হচ্ছে লেস অপারেটিং এক্সপেন্স। লেস কি বাদ দিব আমরা, অপারেটিং এক্সপেন্স দেখবো হচ্ছে লেস, লেস একটু বড় করে দিচ্ছি, এটা ছোট করে লিখতে পারবো না, লেস অপারেটিং এক্সপেন্স, অপারেটিং
এক্সপেন্স। এখন তোমরা এই বিষয়টাও জানো যে অপারেটিং এক্সপেন্সের মধ্যে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে কি অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স, একটা হচ্ছে সেলিং এক্সপেন্স। তাহলে তুমি প্রথমে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেশন একটু সংক্ষিপ্ত লিখলাম, আচ্ছা অ্যাডমিনিস্ট্রেশন টু মিনিস্ট্রেশন এক্সপেন্স, ঠিক আছে। আমরা জানি যে আমি একটু দাগ দিয়ে দিচ্ছি তোমাদের মনে থাকে যাবে। অপারেটিং এক্সপেন্সের মধ্যে দুইটা খরচ, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, একটা হচ্ছে সেলস, ঠিক আছে। তো অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স কোনগুলা? যে খরচগুলো আমাদের অফিস সংক্রান্ত হয় সেগুলোকে অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স বলে, আর যেগুলো হচ্ছে আমাদের সেলস সংক্রান্ত হয় সেটাকে সেলস এক্সপেন্স বলে। আচ্ছা, তাহলে আমাদের প্রথমে এখান থেকে খরচগুলো বের করে নিতে হবে। তো সানডে এক্সপেন্স যেহেতু বিবিধ খরচ, এটা আমাদের অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স ধরতে হবে। তারপর হচ্ছে তোমার রেন্ট, এটাও অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স। তারপরে এখানে দুইটা পাইলাম। তারপরে ডেপ্রিসিয়েশনটা আমাদের অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স, ঠিক আছে। আর কি আছে আমাদের মানে খরচ, হ্যাঁ, যে অ্যালাউন্স ফর ডাউটফুল ডেটস, এটা হচ্ছে আমাদের সেলিং এক্সপেন্স, ঠিক আছে। আচ্ছা, আর আমাদের কয়টা খরচ পেলাম? তিনটা পেলাম অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স। তাহলে আমরা অ্যাডমিনিস্ট্রেশন লিখে নিব। প্রথমে লিখবো কি সানডে এক্সপেন্স 18,200, লিখবো যে সানডে এক্সপেন্স, সানড্রি মানে বিবিধ খরচ বলা হয়, হ্যাঁ, সানড্রি এক্সপেন্স কোনো কিছু নাই, 18,200 সরাসরি রেখে দিবা। এখানে রেখা সমস্যা নেই, 18,200। আচ্ছা, তারপরে কি দেখবা, জেনারেল রিজার্ভ, এটা কিন্তু খরচ না। এদের রেন্ট, রেন্ট কত? 40,000 টাকা রেন্ট, কত? 40,000 টাকা, ঠিক আছে। আচ্ছা, তারপর আর কি থাকতেছে? ডেপ্রিসিয়েশন 10% পার অ্যানাম, প্লান্টের ডেপ্রিসিয়েশন। তার প্লান্ট কি? প্লান্ট কই? তাহলে প্লান্ট এই যে প্লান্ট, তাহলে আমাদের এটা কিন্তু 1 বছর অঙ্ক, 80,000 টাকা হচ্ছে প্লান্ট। তাহলে এটা 10% করলে কত? 8,000 টাকা হয়। তাহলে ডেপ্রিসিয়েশন প্লান্ট, ঠিক আছে, 8,000 টাকা। ওকে, তাহলে তোমাদের অ্যাডমিনিস্ট্রেশন একটু ক্লিয়ার লেখা দাও তো, খালি জাস্ট এতটুকু লেখো যে অ্যাড ক্লিয়ার। দেখো তো তোমাদের মতে এই অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স কি আরো আসবে কিনা, দেখো সবাই একটু অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সটা ক্লিয়ার লেখা দাও। দেখছো আমি জাস্ট একটা অঙ্ক করাতেছি, মিনিমাম কতক্ষণ সময় লাগতেছে? এখানে তোমাদের প্রায় 1 ঘন্টা চলে যাবে, কারণ প্রথমে আমি অনেক কিছু বলছিলাম সে বিষয়টা নিয়ে। আচ্ছা, সবাই একটু তাড়াতাড়ি চেষ্টা করো বুঝার, তাড়াতাড়ি আমি করে দিচ্ছি বিষয়টা, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের কত হইলো ক্লিয়ার? এগুলো এইসব বিষয় কিন্তু যদি মনে করো তুমি বুঝো না, পারো না, তাহলে কিন্তু জটিল হয়ে যাবে তোমার জন্য। এটাকে যোগ করে রেখে দাও এখানে, 18,200, 40,000, হচ্ছে 70,200 হয়। কত হলো? 70,200। আচ্ছা, তাহলে এটা আমাদের অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স হয়ে গেল। এখন আমরা এখানে কি লিখবো? সেলিং এক্সপেন্স। কি লিখবো? সেলিং এক্সপেন্স, দুইটা ভাগে ভাগ করে সেলিং এক্সপেন্স। সেলিং এক্সপেন্সে আমরা কি কি এখানে কিন্তু খরচ পাইনি আমরা তেমন, এখানে কিন্তু নর্মালি কোনো সেলিং এক্সপেন্স নাই। সেলিং এক্সপেন্স কি কি হতে পারে বলতো? সেলসম্যান স্যালারি, তারপর হচ্ছে সেলস পরিবহন, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার সেলস সংক্রান্ত যে বিষয় সেগুলো। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল, এই যে আমাদের এখানে যে বলতেছে, কি বলতেছে এখানে যে ক্রিয়েট প্রভিশন অফ 10% অন অ্যাকাউন্ট রিসিভেবল, মানে 10% অনদায়ী পাওনা সঞ্চিতি তৈরি করো, ডাউটফুল আনকালেক্টেবল ডেটস, মানে 10% অনদায়ী পাওনা সঞ্চিতি তৈরি করো। কত পার্সেন্ট? 10%। তাহলে এই যে দেনাদারের টাকা যে আমি পাবো না, এটা কিন্তু সেলস সংক্রান্ত খরচ। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল 10%। তাহলে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল কত আছে? দেখো আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল আছে হচ্ছে 1,42,000 টাকা। এখন 1,42,000 টাকা যে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল থাকবে, এটার উপর 10% করলে কিন্তু অঙ্কটা হবে না। আমাদেরকে দেখতে হবে
যে আমাদের কি যে দেনাদার কমছে এরকম কিছু আছে কিনা। তাহলে আমাদের কিন্তু সেলস রিটার্ন এটা সমন্বয় ছিল 30,000 টাকা, এই 30,000 টাকা কিন্তু মাইনাস করতে হবে। কি করতে হবে? এই 30,000 টাকা মাইনাস করতে হবে, কারণ এটা কি আমাদের সমন্বয় সেলস রিটার্ন মানে কি বাকি সেলস রিটার্ন, সেই জন্য দেনাদার মাইনাস হবে। আচ্ছা, আর কি আছে দেনাদার কমার মতো? আর কি আছে? নাই। আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে মাইনাস করবো কত? 30,000। তাহলে করলে কত হয়? 1,12,000। ঠিক আছে, এটার উপরে আমাদের 10% টাকা আমরা আদায় করতে পারবো না। 10% করলে হচ্ছে কত? 11,200 টাকা। তাহলে আমাদের ডাউটফুল ডেবটস কত আছে? অ্যালাউন্স ফর ব্যাড ডেবটস কত আমাদের? অ্যালাউন্স ফর ব্যাড ডেবটস কত? 11,200। তাহলে আর কোনো সেলিং এক্সপেন্স নাই। ঠিক আছে, সবাই সেলিং এক্সপেন্সটা ক্লিয়ার লিখে দাও। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বলতে পারো। তো আমরা জানি আমাদের এই অ্যালাউন্স ফর ডাউটফুল ডেবটসটা আমরা কখন ধরি? এটা হচ্ছে আমাদের নিট কি নিট অ্যাকাউন্ট হিসেবের উপর আমরা পার্সেন্ট করি। নিট বলতে কি, যে দেনাদারের সাথে যদি কোনো প্লাস মাইনাস হয় সেটা আমরা এখানে সমন্বয় থেকে দেখে প্লাস মাইনাস করব, তারপরে পার্সেন্ট করব। তার আমাদের দেনাদার ছিল কত? যা ছিল শুধুমাত্র সমন্বয় আমাদের এটাই ছিল, আর দেনাদারের সাথে সম্পর্কিত কোনো তথ্য নাই, সেই জন্য ওইটার আমরা পার্সেন্ট করে ফেলছি, আমাদের চলে আসছে। তাহলে সবাই লেখো নিটস মানে সেলসটা ক্লিয়ার। তাহলে 70,200 যোগ 11,200, তাহলে 81,000 কত? 400 টাকা। তাহলে 81,400। এটা আমরা কি করবো? লেস করবো। কোথা থেকে লেস করব? আমাদের গ্রোস প্রফিট থেকে লেস করবো। তাহলে গ্রোস প্রফিট কত? 1,48,700। 1,48,700 মাইনাস হচ্ছে 81,400, তাহলে কত হলো? 67,300 টাকা। তাহলে এখানে আমাদের কত? 67,300। 67,300। এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের যেহেতু মনে রাখতে হবে যে গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স বাদ দিলে যে টাকাটা আসে সেটাকে বলা হয় অপারেটিং ইনকাম। অপারেটিং ইনকাম, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের অপারেটিং ইনকামটা একটু ক্লিয়ার লিখে দাও তো দেখি, তার প্রবলেম থাকলে বলতে পারো। ঠিক আছে, সবাই একটু অপারেটিং ইনকামটা ক্লিয়ার লিখে দাও। অপারেটিং ইনকামটা ক্লিয়ার লিখে দাও। তোমাদের লাইফে এই থার্ড ইয়ার যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আছো, ফার্স্ট ইয়ারটা একটু মজার ছিল, এরপরে ইয়ারগুলোতে মোটামুটি ভাবে তোমাদের কষ্ট করতে হবে। ঠিক আছে, ওকে, অপারেটিং ইনকাম ক্লিয়ার। এখন এই অপারেটিং ইনকামের পর আমরা জানি আমাদের দুইটা কাজ করতে হয়। একটা হচ্ছে কি, অ্যাড নন অপারেটিং ইনকাম লেস হচ্ছে নন অপারেটিং এক্সপেন্স। ঠিক আছে, আমরা প্রথমে দেখতে হবে যে আমাদের নন অপারেটিং ইনকাম আছে কিনা। এখান থেকে লেখা আছে, আমরা জানি যে নন অপারেটিং ইনকাম কি? বিনিয়োগের সুদ, তারপর হচ্ছে কোনো সম্পদের সুদ যদি আমরা পাই, বিনিয়োগ করলে টাকা পাই সেটা। তাহলে দেখতে পাচ্ছ যে এখানে বিনিয়োগের সুদ আছে কিনা দেখো তো। এ দেখো, ইনকাম আফটার ডিডাক্টিং ট্যাক্স। তাহলে এটা হচ্ছে আমার কি আছে, তাহলে অপারেটিং ইনকাম। তাহলে আমার লিখতে হবে নন অপারেটিং ইনকাম, লিখবো হচ্ছে অ্যাট নন অপারেটিং ইনকাম। অপারেটিং ইনকাম, ঠিক আছে, এখানে একটু বড় করে লিখতে পারতাম, নন অপারেটিং ইনকাম। ঠিক আছে, ওকে। তাহলে নন অপারেটিং ইনকামটা কি? ইন্টারেস্ট অন ইনভেস্ট, ইন্টারেস্ট অন ইনভেস্ট অথবা ইনভেস্ট ইনকাম। এখানে কি লেখা আছে দেখো তো, ইনভেস্ট ইনকাম লেখা আছে। তাহলে তুমি লিখবে হচ্ছে কি ইনভেস্ট ইনকাম। ইনভেস্ট ইনকাম, ঠিক আছে, ইনভেস্ট ইনকাম। এখন ইনভেস্ট ইনকাম আমার কত বলতেছে? ইনভেস্ট ইনকাম আফটার ডিডাকশন, ডিডাকশন মানে কি 20% বাদে,
মানে 20% ট্যাক্সের টাকা বাদেও আমার কত 6,200 টাকা। মানে হইতেছে তোমার যে ইনকামটা হয়েছিল সেখান থেকে 20% টাকা বাদ দিয়া কত হয়েছে 6,200 টাকা। তাহলে এখানে কিন্তু এই 6,200 টাকা তুমি লিখতে পারবে না, এখানে তোমাকে 100% টাকা লিখতে হবে। তাহলে খেয়াল করে দেখো, এই 20% বাদ দিলে এখানে কত পার্সেন্ট টাকা আছে? 80% টাকা। সেই জন্য তোমাকে কি করতে হবে জানো, 6,200-কে যেহেতু এটা 80% টাকা, এটাকে 80 দিয়ে ভাগ দিতে হবে, 100 গুণ দিলে তোমার কি সম্পূর্ণ টাকাটা চলে আসবে। তাহলে 6,200 ভাগ 80 ইন্টু কত 100, 7,750 টাকা। তাহলে 7,700 কত 50। ওকে, তো তোমরা যারা এই ইনকামটা বুঝছো, ইনকামটা ক্লিয়ার লিখে দাও, নাহলে আবার তোমাকে বুঝাতে হবে। সবাই একটু ইনকামটা ক্লিয়ার লেখো, ঠিক আছে? 6,200, এটা 80% টাকা, আর 20% বাদ দেওয়া হয়েছে, এই জন্য এটা 80, 100 ভাগ দিলে গুণ দিলে হয়ে যাবে। তাহলে কত হইলো? আর কিন্তু আছে কিনা দেখতে হবে, 7,750 টাকা। আমরা কিন্তু নর্মালি সবার পরে ট্যাক্স বাদ দিব, এই জন্য এখানে ট্যাক্সটা বাদ দিয়ে যাবে না, ট্যাক্সের টাকা বাদে যে টাকা আসছে সেটা দেওয়া যাবে না, এখানে ফুল টাকা আসতে হবে। তাহলে আমরা আরো দেখবো যে আমাদের অপারেটিং নন অপারেটিং ইনকাম আছে কিনা। নাই, এইটা কাজ করতেছে না কেন? মারাত্মক ঝামেলা করছি। ওকে, তাহলে নন অপারেটিং ইনকাম আছে? নাই। এটা তো আরেক কাজ, এটা আরেক কাজ, এটা তো খরচ, এটা ইনকাম। হ্যাঁ, এটা ইনকাম হতে পারে, হ্যাঁ এটাতে আমরা ইনকাম পাওয়া যাবে। এখন এটা আমাদের আলোচনা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন এটা আলোচনা করব। ওকে, দেখো তো ইনকামটা ক্লিয়ার কিনা তোমরা? আচ্ছা, আমি একটু বুঝিয়ে দিচ্ছি, তাহলে এটাকে সিরিয়াসলি একটু বুঝে খেয়াল করো। শোনো, আমরা যে ইনকামটা মানে বিনিয়োগ যে করলাম, বিনিয়োগের সুদ আমরা কত পাইছি? 6,200 টাকা পাইছি। এখন এই টাকাটা 20% ট্যাক্স রাইখা দিছে। দেখো এখানে লেখা আছে, এই দেখো ডিডাকশন মানে কি? মাইনাস, মানে ডিডাকশন, আফটার ডিডাকশন মানে 20% ট্যাক্সের টাকা রাইখা 6,200 টাকা হয়েছে। তাহলে তোমার যে টাকাটা ছিল ওই টাকা থেকে 20% ট্যাক্সের টাকা রাইখা যদি তোমার 6,200 টাকা হয়, তাহলে 100% থেকে 20% বাদ দিয়া যে টাকাটা আসছে এটা হচ্ছে 80% টাকা। এখন এই 80% টাকা তো তোমার অঙ্ক করলে হবে না, তোমার টোটালি যে লাভটা হয়েছে সেই লাভটা অঙ্কে দেখাইতে হবে, তারপরে তো ট্যাক্স আবার নতুন করে তুমি বাদ দিবে। সেই জন্য এই টাকাটাকে আমাদের মোটাঙ্কিত করছে না ট্যাক্সেশনে, ওইরকম যে যেহেতু এটা 80% টাকা, এটাকে 80 দিয়ে ভাগ দিয়া যদি তুমি 100 গুণ দাও, তাহলে মূল টাকাটা পেয়ে যাবে। তাহলে কত হলো? 7,750 টাকা। ঠিক আছে, এখানে 7,750 টাকা লেখো। ওকে, এখানে আর একটা অঙ্ক আছে। আচ্ছা, এখন আসছে হচ্ছে কি এই বিষয়টা একটু দেখো। দেখো কি লিখছে, বলতেছে অল দ্য গুডস অন কনসাইনমেন্ট হ্যাভ বিন সোল্ড 10,000, সাবজেক্ট টু এজেন্ট কমিশন 6%। আচ্ছা, এই জিনিসটা একটু বুঝাইতে হবে। অল দ্য গুডস অন কনসাইনমেন্ট মানে চালানি পণ্যের পণ্য। চালানি পণ্য বুঝো, আমি একটু জাস্ট বুঝাই। এই কনসাইনমেন্ট মানে হচ্ছে চালানি পণ্য, চালানি পণ্য। ওকে, এখন এই চালানি পণ্য জিনিসটা কি? চালানি পণ্য মানে হচ্ছে, ধরো আমি তো নর্মালি দোকান থেকে বিক্রি করি, তো আমি তোমাদের মধ্যে কাউকে বললাম নাও তুমি, দেখো এখানে আছে অঙ্কটা, ইয়াটা আছে, এই যে কনসাইনমেন্ট গুডস, ঠিক আছে? তাহলে কনসাইনমেন্ট গুডস কত টাকার আছে? 7,200 টাকা। খেয়াল করো, তো কনসাইনমেন্ট গুডস মানে কি? এটা হচ্ছে তোমার কি চালানি পণ্য, এটাকে বলা হয় চালানি পণ্য। চালানি পণ্য নর্মালি হচ্ছে এটা সম্পদ, এটা কি সম্পদ, এটা কি সম্পদ মানে চলতি সম্পদ, মানে এটা মজুত পণ্য না তোমার, চলতি সম্পদ। এটা এটা মানে কি? এটা মানে আমি বুঝে দেখো, ধরো আমি তো নর্মালি পণ্য বিক্রি করি, এখন তোমাদের মধ্যে কেউ কারো কাছে আমি বলছি যাও তোমাকে 7,200 টাকার পণ্য দিলাম, তুমি এটা আমাকে বিক্রি করে দিও। এই যে আমি তোমার কাছে চালানি বাবদ পণ্যটা দিলাম, বিক্রি করে দিও, তোমার কাছে যে পণ্যটা আছে
এটা আমার কি, এই 7,200 টাকা হচ্ছে আমার জন্য কি, আমার জন্য 7,200 টাকা কি সম্পদ। ঠিক আছে, তো নর্মাল যদি আর কিছু বলা না থাকে তাহলে এটা তোমাদের চলতি সম্পদে যাবে, কারণ তোমার কাছে আমার পণ্য আছে 7,200 টাকা, এটা সম্পদ। আচ্ছা, কিন্তু এখানে সাথে সমন্বয় বলতেছে অল দ্য গুডস, মানে সকল পণ্য অন কনসাইনমেন্ট, চালানি কারবারের সকল পণ্য হ্যাভ বিন সোল্ড, যেটা বিক্রি করা হয়েছে 10,000 টাকা, সাবজেক্ট টু দ্য এজেন্ট কমিশন অফ 6%, মানে আমি যে তোমাকে বিক্রি করতে বলছি, আমি তোমাকে বলে দিছি যে তুমি যখন বিক্রি করবো ওইখান থেকে 6% কমিশন তুমি রেখে দিবা। ঠিক আছে, কত কমিশন রেখে দিবা? 6% কমিশন তুমি রেখে দিবা। তাহলে খেয়াল করে দেখো, তোমার কাছে আমি 10,000 টাকার পণ্য বিক্রি করছি। ঠিক আছে, কয় হাজার টাকার পণ্য বিক্রি করছি? 10,000 টাকার পণ্য বিক্রি করছি, মানে সরি, তোমারে আমি যে পণ্যটা দিয়েছি 7,200 টাকা, তুমি সেই পণ্যটা 10,000 টাকা কি করছো? বিক্রি করছো। কত টাকা বিক্রি করছো? 10,000 টাকা তুমি কি করছো? বিক্রি করছো। এখন তুমি এখান থেকে লেখা আছে সাবজেক্ট টু এজেন্ট কমিশন, তুমি এখান থেকে 6% রেখে দিবা, তাহলে এখান থেকে 6% তুমি রেখে দাও। ঠিক আছে, 6% তো তুমি রেখে দিবা, কারণ 6% যদি তুমি রেখে দাও তাহলে 10,000 6% হচ্ছে 600 টাকা, তাহলে কত হচ্ছে? 9,400। এখন খেয়াল করো, আমি তোমাকে যে পণ্যটা দিছি সেটার মূল্য ছিল 7,200, আমি বলছি তুমি যদি যা বিক্রি করতে পারো তোমাকে আমি 6% কমিশন দেব বিক্রয় মূল্যের উপরে, তখন তুমি 10,000 টাকা পণ্যটা বিক্রি করছো, বিক্রি করার পরে তুমি 6% কমিশন দিব। এখন তাহলে তোমার কাছ থেকে আমি টাকাটা যখন আনবো তখন 10,000 টাকা যে তুমি বিক্রি করছো সেখান থেকে তুমি 6% কমিশন রাইখা এই 9,400 টাকা তুমি আমার দিবা। তাহলে আমার 7,200 টাকার পণ্যটা আমি কত বিক্রি করলাম? 9,400 টাকা বিক্রি করলাম। তাহলে আমাদের লাভ কত হইলো? 2,200 টাকা আমার লাভ হয়েছে। ঠিক আছে, চালানি পণ্য, এটা চালানি পণ্য। হ্যাঁ, তাহলে 2,200 টাকা আমার কি হয়েছে? লাভ হয়েছে। তো এটা আমার কিন্তু নন অপারেটিং এক্সপেন্স, নন অপারেটিং রেভিনিউ। আচ্ছা, তাহলে এই 2,200 টাকা যারা লাভটা বুঝতে পেরেছো, লেখো 2,200 টাকা ক্লিয়ার। তখন এটা আমার লাভ যেহেতু, তখন আমি লিখবো কি? প্রফিট অন কনসাইনমেন্ট প্রোডাক্ট, অথবা শুধু কনসাইনমেন্ট লিখলে হবে। প্রফিট অন কনসাইনমেন্ট, কনসাইনমেন্ট। ঠিক আছে, কত টাকা? 2,200 টাকা। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, আচ্ছা, তো চালানি পণ্যের লাভটা যদি বুঝো তাহলে 2,200 টাকা প্রফিট, 2,200 টাকা ক্লিয়ার লিখে দাও। লেখো যে 2,200 ক্লিয়ার। ক্লাসটা শেষ করে দিতে হবে তাড়াতাড়ি, ক্লাসটা তাড়াতাড়ি শেষ করে দিতে হবে, জলদি করো জলদি করো। আমি কিন্তু অঙ্কটা একটু বড় নিছি, বুঝছো? তুমি এখানে অনেক কিছু শিখতে পারবা, যেহেতু তোমাদের ইনকাম স্টেটমেন্ট করাবোই, একটু জটিল অঙ্কই করাচ্ছি। 7,000 আর নাই, 750 যোগ হচ্ছে কত? 2,200, দুইটা হচ্ছে আমার ইনকাম ছিল, তাহলে 9,950, যেটা যোগ করে দাও, এটা অ্যাড, আমার অপারেটিং ইনকাম তো অ্যাড। ঠিক আছে, তাহলে যোগ হচ্ছে 67,300, যোগ করলে কত হয়? 77,250, তাহলে হচ্ছে 77,250। আচ্ছা, এরপরে আমার এখান থেকে বাদ দিব হচ্ছে নন অপারেটিং এক্সপেন্স। এখন আমি দিব হচ্ছে লেস নন অপারেটিং এক্সপেন্স। ঠিক আছে, নন অপারেটিং এক্সপেন্স। ওকে, তাহলে এখানে আমার কি কি এক্সপেন্স আসবে দেখো। আমি জানি নন অপারেটিং এক্সপেন্স মানে কি? ঋণের সুদ, বন্ধক ঋণের সুদ, এসব ঋণে টেনের সুদ। এ দেখো লোন, 10% লোন। ঠিক আছে, 10% লোন কত টাকা? 50,000 টাকা। তাহলে চলো এটা সুদটা বের করি। তাহলে 50,000 ইন্টু 10% করলে কত হয়? 5,000 টাকা। আচ্ছা, তো 5,000 টাকা হচ্ছে আমাদের বছরের সুদ, কিন্তু আমি লোনটা নিছি কখন দেখো তো? আমার অঙ্কটা কিন্তু 2017 সালের জুন, হ্যাঁ, জুলাই থেকে 2028 সালের জুন পর্যন্ত। কত? জুলাই 2017 থেকে জুন 2000 কত? 28 পর্যন্ত আমার অঙ্কটা হচ্ছে 12 মাসের অঙ্ক।
এর ভিতরে আমার যে সময়টা সুদ লোন থাকবে সেটা আমি সুদ দেবো। তাহলে আমি লোনটা নিচ্ছি কত, দেখেন লোন টেকেন দেখো লেখা আছে 1/9 টেকেন, তার মানে 2017 সালে নয়তম মাস জানি কি, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর। তাহলে সেপ্টেম্বর মাসের আমি 1 তারিখে নিয়েছি দেখো, তাহলে 1/9 মানে সেপ্টেম্বর মাসের 1 তারিখে আমি লোন নিয়েছি। তাহলে 2017 সাল থেকে যদি সেপ্টেম্বর মাসে আমি লোন নিই, তাহলে 17 থেকে 18 সালে জুন পর্যন্ত আমার সময়। তাহলে আমার সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, তাহলে কয় মাস হলো, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে কি আমার প্রায় 10 মাসের এখানে ইন্টারেস্ট দিতে হবে, বুঝতে পারছো? তাহলে কেমন হইলো, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, হ্যাঁ 9। তাহলে সেপ্টেম্বর থেকে যদি আমি নিই 2017 সালে, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর 17 সালে 3 মাস, ডিসেম্বর 4 মাস, আর 18 সালে জুন পর্যন্ত 6 মাস, তাহলে 10 মাস। তাহলে 10 মাসের সুদ আমাকে দিতে হবে। তাহলে 5,000 টাকা যেন পার্সেন্ট করছি টাকা আসছে, এটা 12 মাসের, এখানে 12 দিয়ে ভাগ 10 দিয়ে গুণ দিলে আমার বের হয়ে আসবে। ঠিক আছে, তখন 5,000 ভাগ 12 ইন্টু কত 10, তাহলে কত হবে, 4167 টাকা আসে। তাহলে 4167 টাকা হচ্ছে আমার কি সুদের টাকা আসবে। তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স কত, 4167 টাকা। আচ্ছা, এরপরে লাস্ট ওয়ান আমাদের আরেকটা বিষয় আছে, একটু খেয়াল করে দেখতে হবে। দেখো আমাদের ইনভেস্ট মার্কেট প্রাইস, দেখো আমরা যে বিনিয়োগ করেছিলাম, বিনিয়োগ এটা কিন্তু বিনিয়োগ, ঠিক আছে, বিনিয়োগ। তো আমাদের বিনিয়োগ যে করেছিলাম এটা আমরা কত টাকা করেছিলাম, 90,000 টাকা। এখন বর্তমান মার্কেট প্রাইস মানে কি, বর্তমান মূল্য কত, 86,000 টাকা। দেখো আমাদের 90,000 টাকার যে আমরা বিনিয়োগটা করেছিলাম সেটা বর্তমানে মূল্য আছে হচ্ছে 86,000 টাকা। কত আছে, 86,000 টাকা। তাহলে আমাদের এখানে লস কত হলো, 4,000 টাকা লস হয়েছে। তাহলে আমাদের কি বিনিয়োগ সংক্রান্ত লস কত, 4,000 টাকা হচ্ছে আমাদের বিনিয়োগ সংক্রান্ত লস। আচ্ছা, এখন 4,000 টাকা যদি বিনিয়োগ সংক্রান্ত লস হয়, তাহলে আমাদের বিনিয়োগ সংক্রান্ত লস কিন্তু 4,000 টাকা। কিন্তু তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, দেখো এই বিনিয়োগ সংক্রান্ত লসের কারণে আমরা একটা ফান্ড তৈরি করে রাখি। দেখো এই ফান্ডটা এখানে আমরা আছে, দেখো কত বড় অঙ্কটা নিচ্ছি, দেখছো, দেখো লেখা আছে ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড। এটাকে বাংলাতে বলা হয় বিনিয়োগের তারতম্য তহবিল। কি বলা হয়, আমি একটু লিখে দিচ্ছি, বিনিয়োগের তারতম্য, ঠিক আছে, তহবিল। এটার মানেটা হচ্ছে কি জানেন, বিনিয়োগের তারতম্য তহবিল মানেটা হচ্ছে কি জানেন, যদি তোমার বিনিয়োগ সংক্রান্ত কোনো লস হয়, সেই জন্য তুমি আগে থেকেই কিছু টাকা সংগ্রহ করে রাখো। তাহলে তোমার এই বিনিয়োগের তারতম্য তহবিলে আগে থেকে কত টাকা সংগ্রহ ছিল, 3,000 টাকা। তাহলে তোমার লস হয়েছে 4,000, সেই জায়গায় তোমার 3,000 টাকা আগেই সংগ্রহ করা ছিল, তার মানে তোমার রানিং এর আরো 1,000 টাকা লস। এই 1,000 টাকা এখানে আসবে, ঠিক আছে, এই 1,000 টাকা কি এখানে আসবে, ঠিক আছে। তাহলে এই 1,000 টাকা যদি তোমার এখানে আসে, তাহলে কত টাকা হবে, তাহলে তুমি লিখবা হচ্ছে লস অন ইনভেস্টমেন্ট লিখতে পারো, অথবা ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন। আচ্ছা, লস অন ইনভেস্টমেন্ট লিখলে চলবে, লস অন ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট কত, তোমার নর্মালি লস হয়েছে কত, 4,000, তোমার আগে রাখা ছিল 3,000, তাহলে রানিং বছরে আরো লস 1,000 টাকা দেখাতে হবে। ওকে, তাহলে এখানে 5,186 টাকা, এটা মাইনাস করলে তোমার নিট প্রফিট চলে আসবে। তাহলে 77,250 মাইনাস 5,166, তাহলে 72,000 কত 83। তাহলে এটা হচ্ছে আমাদের কি নিট প্রফিট, ঠিক আছে, এটা কি নিট প্রফিট, ক্লিয়ার। তাহলে আমাদের নিট প্রফিট পর্যন্ত থাকুক, বাকি কথা আমরা এখানে আমাদের কাজ আছে, আমরা নিট প্রফিট থেকে মাইনাস ট্যাক্স দিব, ঠিক আছে। এটা এই অঙ্কে করে নাই, আমরা এটা নিয়ে পরবর্তীতে কথা বলবো। আজকে এমনি আমাদের টাইম ওভার হয়ে গেছে। সবাই একটু নিট প্রফিট ক্লিয়ার লিখে দাও তো দেখি, দেখছো কত বড় অঙ্ক করছি। সবাই নিট প্রফিট একটু ক্লিয়ার লিখে দাও, ঠিক আছে। তোমাদের যদি কোনো কিছু সমস্যা থাকে তাহলে আমি অবশ্যই করে দিব, সলভ করে দিব। অঙ্কটা একটু বড়, তোমাদের 1 ঘন্টা টাইম নষ্ট হবে অঙ্কটা। একটু দেখো যে নিট প্রফিট ক্লিয়ার।
ঠিক আছে, আমি জানি এখানে অনেক কঠিন কিছু বিষয় ছিল যে একই ক্লাসে এতগুলো পয়েন্ট আলোচনা করা হয়েছে। তো করার একটাই কারণ আমি তোমাদের নিট প্রফিটটা বারবারে করাবো না, আমি একবারই করাবো, প্লাস এর পরবর্তী ক্লাসগুলোতে তোমাদের জাস্ট দেখিয়ে দিব। সেই জন্য আমি একটু কঠিন অঙ্কটা নিয়েছি, যেন তোমাদের সাথে যেন অন্য অঙ্কগুলো এর থেকে ছোট হয়, সময়টা কম হয়। আচ্ছা, নেট প্রফিটটা ক্লিয়ার লিখে দাও, ঠিক আছে। আচ্ছা, লস অন ইনভেস্টমেন্ট আমি আরেকটু বুঝাই দিতেছি, খেয়াল করে দেখো। শোনো, আমি এখানে দেখে দিচ্ছি, দেখো আমরা যে বিনিয়োগটা করেছিলাম সেটা ভ্যালু ছিল আমরা 90,000 টাকা কিনছিলাম, কিন্তু এটা বর্তমানে দাম আছে কত, 86,000 টাকা। তাহলে নর্মালি কিন্তু আমাদের 4,000 টাকা লস। এই 4,000 টাকা কিন্তু আমাদের এখানে আসতো লসে, কিন্তু আমরা লসের ঘাটতির জন্য এই যে দেখো এই ফান্ডটাকে বলা হয় ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড। এটাকে বলা হয় বিনিয়োগের তারতম্য তহবিল। মানে হচ্ছে যদি আমাদের বিনিয়োগ সংক্রান্ত কোনো লস হয় তাহলে আমরা এইখান থেকে ব্যাকআপ দিব। আমাদের লস হচ্ছে 4,000, আমাদের ব্যাকআপ দিচ্ছি 3,000। তাহলে অলরেডি আমাদের পিছনের টাকা রাখা থেকে 3,000 টাকা মাইনাস হয়ে গেছে। তাহলে রানিং ইয়ার থেকে আমাদের আরো 1,000 টাকা ক্ষতি হয়েছে। তাহলে এখানে আমি সেই 1,000 টাকা এখানে দেখাবো, ঠিক আছে। ওকে, টেনশন নিও না। ওকে, তাহলে তোমাদের কাজ হচ্ছে শুধুমাত্র নিট কি করবা, ইনকাম স্টেটমেন্ট করবা। কি করবা, ইনকাম স্টেটমেন্ট, ঠিক আছে। তোমাদের কিন্তু বৃহস্পতিবারে বন্ধ। কি করবা, ইনকাম স্টেটমেন্ট 41 করছে, 41টা আবার করবা, 42 ইনকাম স্টেটমেন্ট করবা, 38 ইনকাম স্টেটমেন্ট করবা, 39 ইনকাম স্টেটমেন্ট করবা, ঠিক আছে। তো এতটুকু করবা। এখন ইনকাম স্টেটমেন্টে তোমাদের কিন্তু এখানে নেট প্রফিটের পরে মাইনাস আবার ট্যাক্স বাদ দেয়, ঠিক আছে। সেটা তোমরা করো, না বুঝলে সমস্যা নাই, আমি পরের ক্লাসে বুঝিয়ে দিব, আজকে আর এটা নিয়ে আমি আলোচনা করবো না। ওকে, তো আশা করি মারিয়া তুমি বুঝতে পেরেছো। তো দেখা হবে ইনশাআল্লাহ তোমাদের সাথে আমার পরবর্তী ক্লাসে। সবাই অল ক্লিয়ার লিখে দাও, আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি। ওকে ওকে ঠিক আছে।